Hi everyone, welcome back to your favorite channel Learn with Javed. তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো আমাদের এই চ্যানেলে আমরা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ফিজিক্স এবং কেমিস্ট্রি এই সমস্ত টপিক নিয়ে আমরা এখানে আলোচনা করি। আজকের ক্লাসে আমরা ক্লাস 10 একটি চ্যাপ্টার আয়নীয় এবং সমযোজী যৌগ অর্থাৎ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড এই চ্যাপ্টারটা আমরা আজকে ডিসকাস করব। মেনলি আমরা এই চ্যাপ্টারটা ডিসকাস করব এমসিকিউ কোশ্চেন আনসারের মাধ্যমে। বলতে পারো এটা তোমাদের জন্য একটা কমপ্লিট রিভিশন ক্লাস। ভিডিওটাকে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের প্রথম প্রশ্নে আমরা চলে আসি। প্রথম প্রশ্নে যে জিনিসটা বলা হচ্ছে কি, যে প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ অর্থাৎ কোনটা আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, আয়নিক কম্পাউন্ড। এখন দেখো আয়নিক কম্পাউন্ড মানে কোনগুলো। প্রথমত হচ্ছে মেনলি যাদের মধ্যে যারা কী হয়, যারা হচ্ছে প্লাস মাইনাস আয়ন দিয়ে যারা তৈরি হচ্ছে, ফর্মেশন করছে। ঠিক আছে, এখন এই সমস্ত যে যৌগগুলো হবে অর্থাৎ যেগুলো আয়নীয় যৌগ হবে সেগুলো কি হবে, একটা ধাতু থাকবে, একটা মেটাল থাকবে এবং তার সাথে একটা নন মেটাল থাকবে। সেটা গ্যাস হতে পারে বা এমনি নর্মাল অন্য কোনো নন মেটাল থাকবে। তাহলে প্রথমে আমাদের আয়নীয় যৌগ দেখতে গেলে প্রথমে আমাদেরকে খুঁজতে হবে কি, যে কোথায় মেটাল আছে। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে দেখো HCl আছে, এখানে দেখো এটাও নন মেটাল, এটাও নন মেটাল। কার্বন আর হাইড্রোজেন আছে, মানে হাইড্রোকার্বন তো ডেফিনেটলি সমযোজী যৌগ অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড হয়, তাহলে কিন্তু এটাও হচ্ছে না। তাহলে মেটাল আছে কোথায়, দেখো মেটাল আছে এই জায়গাতে MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়ে গেল কি আমার কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার, যেটা কিন্তু একটা সমযোজী যৌগ। বাকি দেখো প্রত্যেকটা একটা আয়নীয় যৌগ, আয়নিক বন্ড তৈরি করবে এটা। বাকি যে যৌগগুলো আছে দেখো HCl বলো, CH4 বলো বা NH3 বলো, এরা প্রত্যেকেই হচ্ছে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে অর্থাৎ সমযোজী যৌগ তৈরি করে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কী বলছে দেখো, এখানে বলছে নিচের কোন যৌগটির অণুর অস্তিত্ব নেই। ঠিক আছে, এখন মনে করো যে সমস্ত যৌগগুলো হচ্ছে সমযোজী যৌগ অর্থাৎ যেগুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি করে তাদের প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি অণুর অস্তিত্ব আছে। কিন্তু যেগুলো আয়নীয় যৌগ অর্থাৎ যারা আয়নিক বন্ড তৈরি করে তাদের কিন্তু অণুগুলোর ইন্ডিভিজুয়াল কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে অণুর অস্তিত্ব নেই যদি আমাদের এই কোশ্চেনটা থাকে, তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে খুঁজতে হবে যে এখানের মধ্যে কোন যৌগটা আছে যেটা কিন্তু তোমার আয়নীয় যৌগ। তাহলে আয়নীয় যৌগ হতে গেলে কি হতে হবে, আমরা একটু আগে দেখলাম কি একটা মেটাল থাকতে হবে এবং তার সাথে একটা নন মেটাল থাকবে। তাহলে প্রথমে আমরা মেটাল খুঁজবো। হাইড্রোজেন ক্লোরাইড দেখো HCl, এখানে মেটাল নেই, তাহলে হচ্ছে না। মিথেন, এখানে কার্বন হাইড্রোজেন আছে, এটাও হচ্ছে না। অ্যামোনিয়া, এটাও হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, ক্যালসিয়াম অক্সাইড, যেখানে দেখো একটা মেটাল আছে এবং অক্সিজেন আছে, দেখো CaO, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইডটা কী হয়ে গেল, এটা হচ্ছে আমার আয়নিক বন্ড অর্থাৎ সমযোজী যৌগ তৈরি করছে এটা, এবং এর ক্ষেত্রে অণুর কোনো পৃথক কিন্তু অস্তিত্ব নেই। চলো তার পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো, এই কোশ্চেনটাতে আছে নিচের কোন যৌগটির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম। ঠিক আছে, এখন দেখো তড়িৎ পরিবহন কে করবে, আমরা জানি মনে করো এটা হচ্ছে একটা ধাতু। ঠিক আছে, একটা মেটাল। তাহলে একটা ধাতু কি করে, তড়িৎ পরিবহন করে। কেন করে না, তার কারণ হচ্ছে ধাতুর মধ্যে কি থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। তাহলে ফ্রি ইলেকট্রন থাকার জন্য তোমার ধাতু কিন্তু তড়িৎ পরিবহন করে। দেখো ইলেকট্রন কিন্তু সবার মধ্যেই থাকে, সেটা ধাতু হোক বা অধাতু হোক। ধাতুর মধ্যে কি থাকে, ফ্রি ইলেকট্রন থাকে, যার জন্য ধাতু কী করছে, তড়িৎ পরিবহন করছে। এখন যদি কোনো পদার্থকে যদি আমরা জলীয় দ্রবণ নিই, অর্থাৎ তাকে যদি আমরা তার অ্যাকোয়া সলিউশন বা জলীয় দ্রবণ নিই, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে সে আয়ন ফর্মেশন করবে অর্থাৎ পজিটিভ আয়ন, ক্যাটায়ন এবং নেগেটিভ আয়ন, অ্যানায়ন ফর্মেশন করবে। এখন যে আয়নগুলো ফ্রি আছে অর্থাৎ ফ্রি যে আয়নগুলো থাকবে সেই আয়নগুলো কি করবে, তোমার তড়িৎ পরিবহন করবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিই যে
তড়িৎ পরিবহন কারা করবে? তাহলে অবশ্যই ফ্রি আয়ন কারা ফর্মেশন করবে? যারা হচ্ছে তোমার আয়নিক কম্পাউন্ড, তাই না? আয়নিক কম্পাউন্ড, অথবা যারা কি হচ্ছে, যারা কিন্তু এই প্লাস এবং মাইনাস আয়ন যারা দেবে। দেখো ন্যাপথলিন এটা হবে না, গ্লুকোজ এটাও কিন্তু নয়, এগুলো সব জৈব যৌগ। দেখো হাইড্রোজেন ক্লোরাইড HCl, এই HCl কিন্তু কি করবে, তোমার জলীয় দ্রবণে তোমার H+ এবং Cl- আয়ন দেবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই HClটা কী করবে, HClটা হচ্ছে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহনে সক্ষম হবে। তাহলে আনসারটা হয়ে গেল কি, আনসারটা হলো অপশন সি হয়ে গেল। চলো তারপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্নে বলেছে যে নিচের কোনটি আয়নীয় যৌগ নয়। ঠিক আছে, আয়নিক কম্পাউন্ড নয় বলেছে। আমি তোমাদেরকে প্রথমে কি বললাম, যে যখন আয়নিক কম্পাউন্ড ফর্মেশন হবে সেখানে কি থাকবে, একটা মেটাল থাকবে এবং তার সাথে একটা নন মেটাল থাকবে। তাহলে ডেফিনেটলি আমার নয় বলেছে, তার মানে সেটা কি হবে, সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, বা যেটাকে আমরা সমযোজী যৌগ বলছি। তাহলে সমযোজী যৌগ হতে গেলে কি হবে, তার মধ্যে মেটাল থাকবে না। দেখো এখানে মেটাল আছে, তাহলে এটা নয়। তারপরটা দেখো মেটাল আছে, এটাও নয়। এখানেও দেখো মেটাল আছে, এটাও নয়। তাহলে আমার আনসারটা কী হবে, আমার আনসারটা হচ্ছে NH3 অ্যামোনিয়া। এখানে দেখো দুটোই নন মেটাল, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আয়নীয় যৌগ নয়। তাহলে এটা কি, এটা হচ্ছে সমযোজী যৌগ। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি। এই প্রশ্নটা কি বলেছে দেখো, এই প্রশ্নে বলা হয়েছে যে নিচের যে যৌগের অণুতে দুটি দ্বিবন্ধন থাকে। ঠিক আছে, এখন দেখো এই যে কোভ্যালেন্ট বন্ড আমরা বলছি, এই কোভ্যালেন্ট বন্ড হচ্ছে 3 রকমের হয়। একটা হচ্ছে সিঙ্গেল বন্ড, একটা হচ্ছে ডবল বন্ড, আর একটা হচ্ছে ট্রিপল বন্ড। ঠিক আছে, এখন দেখো আমি এইটাকে দেখছি। দেখো এখন মনে করো এখানে কটা কার্বন আছে, এই একটা কার্বন আছে, এই একটা কার্বন আছে, দুটো কার্বন আছে। হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন আছে দুটো, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। একটা হাইড্রোজেন একটা কার্বনের সাথে একটা বন্ড করবে, একটা বন্ড করবে। এখন দেখো একটা কার্বন তার কিন্তু 4টে বন্ড করার ক্যাপাসিটি আছে। তাহলে এই কার্বনটার কটা বন্ড হলো, একটা। তাহলে অলরেডি এখনও 3টে বন্ড সে করতে পারবে। সে কিন্তু এই যে কার্বনটা আছে সেই কার্বনটার সাথে 3টে বন্ড কিন্তু শেয়ার করবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে এই যে কার্বনটা, এই যে তুমি কার্বনটা পেলে, এই কার্বনটা দেখো 4টে বন্ড হয়ে গেল। আবার ঠিক একই রকমভাবে তুমি যদি এই কার্বনটা লক্ষ্য করে দেখো, এই কার্বনটারও দেখো 4টে বন্ড কিন্তু সে পেয়ে যাচ্ছে। তাহলে কার্বনের কিন্তু 4টে বন্ড করার ক্যাপাসিটি আছে। তাহলে এখানে আমার কোশ্চেনে বলেছে দুটি দ্বিবন্ধন, তাহলে কিন্তু এটা হচ্ছে না, এটা কিন্তু একটাই ট্রিপল বন্ড আছে, তাহলে এটা আমাদের হচ্ছে না। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখবো, দেখো এই একটা কার্বন আছে, এইদিকে একটা অক্সিজেন, এইদিকে একটা অক্সিজেন, তাহলে এই একটা অক্সিজেন এবং এই একটা অক্সিজেন। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, কার্বনের কটা বন্ড করার ক্যাপাসিটি আছে, 4টে, তাহলে একটা একটা করে করেছে, তাহলে এই একটা এবং এই একটা। তাহলে এক্ষেত্রে তুমি দেখো এই কার্বনটা দেখো 4টে বন্ড এই দুটো হয়েছে। এখন লক্ষ্য করে দেখো এই একটা ডবল বন্ড আর এই একটা ডবল বন্ড, তাহলে কি হচ্ছে, দুটো ডবল বন্ড আছে। তাহলে আমার কার্বন ডাইঅক্সাইডটা আনসার আমার হবে। বাকি তারপরে এগুলো একটু দেখে নিই। যেমন দেখো আছে H2O, দেখো অক্সিজেন আছে সেন্টার অ্যাটম, এইদিকে একটা, এইদিকে একটা, এই একটা হাইড্রোজেন আর এই একটা হাইড্রোজেন। তাহলে এখানে দুটো সিঙ্গেল বন্ড তৈরি করছে, এই একটা, এই একটা। C2H4টা দেখি, দেখো C2H4 দুটো কার্বন আছে, একটা কার্বন, দুটো কার্বন, এইদিকে দুটো হাইড্রোজেন, এইদিকে দুটো হাইড্রোজেন। তাহলে এখানে দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আবার এই জায়গাতে দেখো হাইড্রোজেন হলো। তাহলে দেখো এখানে C2H। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে এই কার্বনটা দুটো বন্ড হয়েছে, তাহলে এখানে কী করবে, এর দুটো বন্ড তৈরি করবে। তাহলে আলটিমেটলি আমরা যদি দেখতে পাই, দেখো এই যে কার্বনটা আছে, এই কার্বনটা দেখো 4টে বন্ড তৈরি করছে, এই দেখো লক্ষ্য করে দেখো দুটো দুটো 4টে। আবার এই কার্বনটা দেখো, এই কার্বনটাও কিন্তু 4টে বন্ড তৈরি করছে, তাই না? তাহলে প্রত্যেকটা কার্বন অ্যাটম কটা করে বন্ড তৈরি করে, 4টে করে অ্যাটম বন্ড তৈরি করে। তাহলে আমার আনসারটা কী হবে, আমার আনসারটা হবে কার্বন ডাইঅক্সাইড। তা কার্বন ডাইঅক্সাইড হয়ে গেলো আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যেখানে কিন্তু দুটো ডবল বন্ড আছে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি। দেখো আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনকে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে এটা আনসারটা এটা হচ্ছে, যার ফলে কী হচ্ছে বলো তো, তোমরা এই চ্যাপ্টারটার যে রিভিশন, সেই রিভিশনটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে। তোমরা প্রত্যেকটা কোশ্চেনকে একবার করে পজ করো, পজ করে তোমরা নিজেরা একবার আনসারটা করো। আনসারটা করার পর তোমরা আমার আনসারের সাথে একবার মিলিয়ে দেখে নাও। ঠিক আছে, কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে সেটা জানাবে। চলো তারপরে বলেছে দেখো ত্রিযোজী সমযোজী বন্ধন। সমযোজী পদার্থ হলো ত্রিযোজী, অর্থাৎ যাদের যোজ্যতা হচ্ছে 3।
তার মানে এরা কি করছে, এরা হচ্ছে লাস্ট, মানে এরা কি করবে, এগুলো সমযোজী যৌগ, তার মানে হচ্ছে এরা 3টে বন্ড শেয়ার করবে। ঠিক আছে, এরা 3টে বন্ড তৈরি করবে। তো চলো দেখে নিই কোন জায়গাতে 3টে বন্ড তৈরি করতে পারে। দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন কি হচ্ছে এইচ, একটা সিঙ্গেল বন্ড তৈরি করলো, হয়ে গেল। নাইট্রোজেন, নাইট্রোজেন দুটো নাইট্রোজেন আছে, ঠিক আছে। এখন দেখো আমরা জানি নাইট্রোজেনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন থাকে। তাহলে দেখো এখানে একটা দুটো হলো, এখানে একটা দুটো তিনটে হলো, এখানেও রয়েছে একটা দুটো, আর এখানে রয়েছে একটা দুটো তিনটে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেনটাকে তাহলে এই যদি এইটার সাথে একটা বন্ড তৈরি করে, এর সাথে একটা বন্ড তৈরি করে, এটার সাথে একটা বন্ড করে, তাহলে লক্ষ্য করে দেখো তো, তাহলে এই যে নাইট্রোজেনটা আছে দেখো সে কী করলো, দেখো দেখো 3টে 3টে 6টা, দুটো 8টা, এই আটটা পেয়ে গেল। আবার এই যে নাইট্রোজেনটা আছে দেখো, এই নাইট্রোজেনটা লক্ষ্য করে দেখো, এও কি করছে, এও দেখো এই দেখো এই দিক দিয়ে আমাদের 3টে 3টে 6টা, দুটো 8টা। তার মানে এখানে কি হচ্ছে, এখানে দেখো এরকমভাবে ট্রিপল বন্ড তৈরি করছে, ট্রিপল বন্ড তৈরি করছে। তাহলে এটাকে আমরা বলবো তোমার ত্রিবন্ধন বা ত্রিযোজী সমযোজী পদার্থ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন হয়ে গেল, এটা আমার কারেক্ট অ্যান্সার। বাকি দেখো H2O তো আমি একটু আগে দেখালাম। অক্সিজেনের ক্ষেত্রে দেখো এটা কিন্তু এই, ব্যাস অক্সিজেন হয়ে গেল। কারণ অক্সিজেনের লাস্ট কক্ষপথে কটা থাকে, 6টা ইলেকট্রন থাকে। তাহলে এইদিকে হচ্ছে দুটো, এইদিকে দুটো 4টে, আর এই দুটো 6টা, ঠিক একই রকমভাবে দুটো দুটো 4টে, আর এই যেখানে হচ্ছে দুটো 6টা। তাহলে এই অক্সিজেনটাও পেয়ে গেল 8টা, এই অক্সিজেনটারও হয়ে গেল 8টা। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সারটা কী হবে, আনসারটা হবে অপশান বি হবে, এটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্নে চলে আসি। দেখো খুব ভালো ভালো প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকেই দেখো ভালো করে। দেখো কী বলেছে, দেখো বলেছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগ কি, সমযোজী যৌগ। ঠিক আছে, দেখো সমযোজী যৌগ বলেছে, তাহলে দেখো খাদ্য লবণ যেটা NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটা তো সমযোজী যৌগ নয়। তার কারণ দেখো সোডিয়াম কি, সোডিয়াম হচ্ছে তোমার ধাতু, তাহলে ধাতু মানে কি তোমার সেটা তড়িৎযোজী যৌগ হবে। কাপড় কাচা সোডা, এটাও নয়। ফিটকিরি, এটাও কিন্তু নয়। তাহলে কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে দেখো জল। তাহলে জল হচ্ছে কি একটা সমযোজী যৌগ, H2O, তাই না? তাহলে এটা অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা অপশান ডি। তারপরে প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নটা খুব ভালো একটি প্রশ্ন আছে। দেখো এখানে বলেছে যে C2H6, ঠিক আছে, এই C2H6 এর মধ্যে সমযোজী বন্ধনের সংখ্যা চেয়েছে। তাহলে প্রথমে সংখ্যাটা যদি বের করতে হয়, তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এদের গঠনটা আমাকে আগে তৈরি করতে হবে। দেখো এখানে কটা কার্বন আছে, এই একটা কার্বন আর এই একটা কার্বন। হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন আছে 6টা। তার মানে একটা দুটো তিনটে একটা দিলাম, একটা দুটো তিনটে দিলাম। তাহলে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, একটা দুটো তিনটে। ঠিক আছে, তাহলে টোটাল আমি কি করলাম, দেখো 6টা হাইড্রোজেনকে আমি দিয়ে দিলাম। এখন এই কার্বনটার কটা বন্ড করা দরকার, কার্বনের সবসময় দরকার 4টে বন্ড করা। তাহলে অলরেডি এই কার্বনটা 3টে করে ফেলেছে, এক্স্যাক্টলি এই কার্বনটাও 3টে করে ফেলেছে। তাহলে এই কার্বন দুটো নিজেদের মধ্যে একটা বন্ড তৈরি করবে। তাহলে হয়ে গেল কটা, তোমার 4টে বন্ড হয়ে গেল। তাহলে বন্ড সংখ্যা কটা হলো, আমি নাম্বারিং করছি, 1 2 3 4 5 6 7। তাহলে টোটাল বন্ড কটা হলো, টোটাল বন্ড হলো 7টা। অপশান সি হয়ে গেল এটার আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে প্রশ্নে চলে আসি। এখানে বলেছে দেখো যে দ্বিবন্ধনযুক্ত যৌগ কোনটি, দ্বিবন্ধনযুক্ত যৌগ কোনটি। বেশ, দেখো এখন দেখো আমি দ্বিবন্ধনযুক্ত যৌগ খুঁজছি। আমি দেখো নাইট্রোজেন তো ত্রিবন্ধন দেখলাম, এটা হবে না। এখন এই দুটোকে নিয়ে আমি ভাবি। দেখো এখানে কটা কার্বন আছে, দুটো, একটা দুটো। হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন আছে 4টে। তাহলে একটা দুটো তিনটে 4টে। তাহলে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা আর এই একটা। তাহলে এই কার্বনটার কটা বন্ড করা দরকার, 4টে। সে কটা করেছে, দুটো করেছে। তাহলে আর দুটো এর সাথে করবে। দেখো এই কার্বনটারও 4টে হয়ে গেল, এই কার্বনটারও 4টে হয়ে গেল। তাহলে দেখো দ্বিবন্ধনযুক্ত যৌগ রয়েছে, এখানে ডবল বন্ড আছে। তাহলে অপশান সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। তুমি অপশান ডিটা দেখো, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। তাহলে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। এই কার্বনটার কটা বন্ড করা দরকার, 4টে। একটা দুটো তিনটে। তাহলে দেখো হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ত্রিবন্ধন তৈরি করলো, কিন্তু আমাকে কোশ্চেনে চেয়েছে দ্বিবন্ধন। তাহলে অপশান সি হবে এটার আমার কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্নে চলে আসি।
দেখো তারপরে প্রশ্নে কি বলেছে, দেখো এখানে বলেছে C2H4 এর উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যাটা কত হবে। দেখো তাহলে আমরা এটা করার চেষ্টা করছি। বেশ, কীভাবে করবো দেখো, C2H4 আছে, ঠিক আছে, C2H4, তাহলে এ একটা কার্বন, এ একটা কার্বন, এ একটা হাইড্রোজেন, এ একটা হাইড্রোজেন, তাহলে কটা হলো, দুটো, তিনটে, চারটে হাইড্রোজেন হয়ে গেল। একটা, দুটো, তিনটে, চারটে বন্ড তৈরি করলো। তাহলে এই কার্বনটা চারটে বন্ড করা দরকার, দুটো করেছে, তাহলে অলরেডি এখানে কটা হবে, দুটো হবে। সবারই দেখো হয়ে গেল। এরপর আমি কী করছি, নাম্বারিং করছি। নাম্বারিং করবো, দেখো এখন দেখো এখানে 1, এখানে 2, এটা 3, আর এটা হচ্ছে 4, তাহলে 4টা হয়ে গেল। এটা 5, আর এটা হচ্ছে 6, তাহলে অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে 6টা। তাহলে এখানে কতগুলো বন্ড তৈরি করছে, 6টা। ঠিক আছে, বেশ। তারপরে চলে আসি, কোন ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য। দেখো কোন ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য, না যেখানে অণুগুলোর পৃথক কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ যেগুলো হচ্ছে তড়িৎযোজী যৌগ। দেখো অ্যামোনিয়া তড়িৎযোজী যৌগ নয়, তাহলে সেটা হবে না। জলও তড়িৎযোজী যৌগ নয়। দেখো সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ, অর্থাৎ আয়নিক কম্পাউন্ড, তাহলে সেক্ষেত্রে এর কিন্তু পৃথক কোনো অস্তিত্ব নেই, সেজন্য এর সংকেত ভর কথাটি প্রযোজ্য। অপশন সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, কি বলেছে দেখো, বলেছে জলে অদ্রাব্য সমযোজী যৌগ কোনটি। জলে অদ্রাব্য সমযোজী যৌগ হচ্ছে কি, সেটা হচ্ছে বেনজিন। অপশান সি হবে এটার আমার কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসি, পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে সমযোজী বন্ধন দেখা যায় কোন অণুতে। আচ্ছা এখানে যে অপশানগুলো আছে দেখো, সমযোজী বন্ধন দেখা যায় মানে কি, সমযোজী যৌগ। আমি তোমাদেরকে কি বলেছিলাম ক্লাসের শুরুতেই, এটা চেনার সব থেকে বেস্ট উপায় কি বলেছিলাম, যে যেখানেতে ধাতু থাকবে সেটা হচ্ছে তড়িৎযোজী যৌগ, তার মানে ধাতু থাকা যাবে না। এখানে দেখো ধাতু আছে, তাহলে এটা তড়িৎযোজী যৌগ হচ্ছে না। ধাতু আছে, ধাতু আছে, তাহলে এই দুটো কিন্তু কি হচ্ছে না। অপশান সিটা, অপশান বি দেখো HCl, এখানে দেখো দুটি অধাতু, সেক্ষেত্রে এটা কিন্তু একটা সমযোজী যৌগ হবে অবশ্যই। চলে আসি আজকের শেষ প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটার আনসারটা কি হবে। এই কোশ্চেনের আনসারটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে জানাবো। নিচের কোন সমযোজী যৌগটি জলে দ্রবীভূত হয় না। ঠিক আছে, চারটা অপশান আছে, চিনি, অ্যামোনিয়া, গ্লুকোজ, কার্বন টেট্রাক্লোরাইড। এই চারটা অপশানের মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমি তোমাদের অ্যান্সারটা কমেন্ট বক্সে বলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমাদের এই ধরনের ক্লাসের আপডেট এবং PDF পাওয়ার জন্য ডেফিনেটলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।